তখনও উল্টে রয়েছে এই কালো গাড়ি, এবং এই কালো গাড়ি করেই পানাগড় দিয়ে যাচ্ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। তার মধ্যে এক মহিলা নৃত্যশিল্পী, তিনিও যাচ্ছিলেন দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে। গাড়ির গতি বাড়লো, দুষ্কৃতীদের গাড়ি পেছন পেছন আসছে, ধাক্কাও মারলো ওই গাড়িতে। তারপরে মৃত্যু হলো ওই মহিলার। গয়ায় অনুষ্ঠানে যাচ্ছিলেন, পানাগড় লাগোয়া জাতীয় সড়কে ধাওয়া করে ওই দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। লাগাতার কটূক্তি, উত্তক্ত করা হয় মত্ত যুবকরা। গতি বাড়াতেই চার চাকায় পরপর ধাক্কা। আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তীর এই গাড়িটা, যে গাড়িতে ওই মহিলার মৃত্যু হয়েছে, যে গাড়িতে ওই মহিলা যাচ্ছিলেন, সেই গাড়ি থেকে প্রতিবেদন দেখুন। এই যে গাড়ি রয়েছে, এই চার চাকা গাড়িতে করেই কিন্তু এই পিছনের যে সিট দেখা যাচ্ছে, এই পিছনের সেটা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের যে তিন যুবক এবং সামনে মহিলা, ইভেন্ট ম্যানেজমেন্টের যে মূল দায়িত্বে ছিলেন সেই মহিলা সুতন্দ্রা দেবী, তিনি কিন্তু এই সামনের সিটেই বসেছিলেন। আর তার পাশেই কিন্তু চালক দেখা যাচ্ছে। একেবারে এই গাড়িটাকে কিন্তু ধাওয়া করছিল ওই সাদা গাড়িতে আসা যুবকরা, এবং তারপরেই কিন্তু এই গাড়িকে ধাক্কা মারে। এবং সামনে যে সুতন্দ্রা দেবী, তিনি কিন্তু সামনেই ছিলেন, এবং সেখানেই কিন্তু তার গাড়ি উল্টে যাওয়ার কারণে মৃত্যু হয়। দুর্গাপুরের কাকসা থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এই কালো গাড়িতে করে যাচ্ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা, আর এই গাড়ির পিছু ধাওয়া করেছিল দুষ্কৃতীরা, বেশ কয়েকজন দুষ্কৃতী সাদা গাড়িতে। আর তারপরেই ওই সাদা গাড়ি থেকে উত্তক্ত করা হচ্ছিল, কটূক্তি করা হচ্ছিল, গাড়িতে পরপর ধাক্কা মারা হয়। মানে এই দুষ্কৃতীরা এই মহিলার গাড়িতে পরপর ধাক্কা মারে, তারপরে স্পিড বাড়ানো হয় দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য। তারপরে অ্যাক্সিডেন্ট, উল্টে যায় ওই গাড়ি। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, অনেকক্ষণ হয়ে গেল, সকাল থেকে আমরা দেখাচ্ছি এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ মিলল না। দেখো, প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি, কারণ পুলিশের তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে সাদা গাড়ি, যে গাড়িতে করে মদ্যপ যুবক, তারা কিন্তু যে কটূক্তি করতে করতে মহিলাকে নিয়ে যাচ্ছিল, এবং যে কারণে দুর্ঘটনা ঘটে রন্ডিয়া মোড়ের সামনে, সেই সাদা গাড়িতে কতজন ছিল, কারা ছিল, বা তারা কোত্থেকে এলো, এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের হাতে কোনো সঠিক তথ্য এসে পৌঁছায়নি। পুলিশ তদন্ত শুরু করছে, বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান এবং যারা ওই মহিলার গাড়িতে ছিলেন তারা যেটা জানাচ্ছেন, যে সেই সাদা গাড়িতে প্রায় 4 থেকে 5 জন তারা ছিলেন, এবং প্রত্যেকেই যুবক। এবং কটূক্তি করতে থাকে তাদেরকে, রীতিমতো প্রায় 5 কিলোমিটার রাস্তা তাদেরকে কটূক্তি করতে থাকে। অবশেষে সেই গাড়ির পিছনে ধাক্কা দেয়। আমি তোমার কাছে আসবো, তবে তার আগে ওই গাড়ির চালক, যে গাড়িতে করে এই সুতন্দ্রা যাচ্ছিলেন, তিনি ড্রাইভারের পাশেই বসেছিলেন। ড্রাইভার ও চালকও অল্প বিস্তর আহত হয়েছেন, কি বলছেন দেখুন। এটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা, এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিলেন? এই গাড়িতে মধ্যে 5 জন মতন, 5-6 জন মতন ছেলে ছিল। চালক বলছেন সাদা গাড়িতে 4-5 জন ছিল দুষ্কৃতী, তারাই উত্তক্ত করছিল, এবং তারাই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে এই গাড়ি বারবার ধাক্কা দেয়, এবং স্পিড বাড়ানোর পরেই উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। ওই সাদা গাড়ি থেকেও আমাদের প্রতিনিধি অর্পণের প্রতিবেদন। যে সাদা ক্রিয়েটা গাড়ি রয়েছে, এই গাড়ি থেকে কিন্তু এই 4 থেকে 5 জন যুবক, যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু গাড়িতে করে ধাওয়া করে সুতন্দ্রা দেবীর গাড়ি, এবং গাড়ির ভেতর দেখা যাচ্ছে মদ খাওয়ার সরঞ্জাম, অর্থাৎ প্রত্যেকটা সিটে দেখা যাচ্ছে যে গ্লাস রয়েছে, সেখানে বোতল রয়েছে, জলের বোতল এবং গ্লাস এবং মদ খাওয়ার যে সরঞ্জাম, সেগুলিও কিন্তু রয়েছে প্রত্যেকটি সিটে। অর্থাৎ এর থেকে কিন্তু প্রমাণিত যে এই গাড়িতে যারা ছিলেন, যে যুবকরা যারা কিন্তু ধাওয়া করছিলেন সেই গাড়ি, এবং সেই গাড়িতে কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন, এটা কিন্তু প্রমাণিত। এবং যদিও পুলিশ প্রশাসন কিন্তু এর তদন্ত শুরু করেছে, কারণ এই গাড়িতে কারা ছিল এবং কতজন ছিল তাও কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট তারা কিন্তু তল্লাশি শুরু করে, কারণ
এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্গাপুরের কাকসা থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। একেবারে ওইখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণের কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা। চালকের কাছ থেকেও তো অনেক কিছু ইনফরমেশন পুলিশ নিতে পারে। বাংলায় কথা বলছিল না, হিন্দি ভাষী ছিল দুষ্কৃতীরা, এইগুলো কি জানা গেছে? অর্পণ, আসবো অর্পণের কাছে। মত্ত অবস্থায় কটূক্তি, উত্তক্ত, এই যে দেখছেন এইটাই হচ্ছে দুষ্কৃতীদের গাড়ি। পানাগড়ে গাড়ির গতি বাড়াতেই বিপত্তি। অর্পণ, এই যে চালকের বাইট তুমি নিয়েছো, চালকের বক্তব্য কি পুলিশ নিয়েছে, বা এর মাধ্যমে চালকের মাধ্যমে কি তদন্তে গুটিয়ে আনার চেষ্টা করছে? এবং বাংলায় কথা বলছিল না, হিন্দি ভাষী ছিল দুষ্কৃতীরা। দেখো, একেবারেই তরুণীর যে গাড়ির চালক তারা থানাতেই রয়েছে, কারণ এই তরুণীর সাথে কিন্তু আরো 3 জন ছিল যারা তার সাথে সহকর্মী। তারা সেই কাজে যে ইভেন্ট অনুষ্ঠান ছিল সেখানে যোগ দেওয়ার কথা ছিল, এবং তরুণীর যিনি চালক তারও কিন্তু অল্প বিস্তর আহত হন। তার সাথে যারা ছিল তারাও অল্প বিস্তর আহত হন, এবং তারা রীতিমতো কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ কিন্তু এই চালককে এবং তরুণীর সাথে থাকা যে আরো 3 জন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু চেষ্টা করছে, কারণ এই সাদা গাড়িতে কতজন ছিল এবং তারা যত তাড়াতাড়ি পারুক পুলিশ পদক্ষেপ করুক। পুলিশ কর্তারা কি বলছেন দেখুন। তো ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার, সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার, কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার, না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে কিভাবে কমপ্লেন দিচ্ছে, তদন্ত হোক, তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। চন্দননগরের বাড়িতে এখন হাহাকার। হ্যাঁ, সুতন্দ্রা থাকতেন চন্দননগরের বাড়িতে। কয়েক মাস আগে তার বাবা মারা গেছেন। তার বাড়িতে এখন মা, দিদিমা আর ঠাকুমা তাও চলে গেলেন। সেই সুতন্দ্রা চলে গেলেন, বাড়িতে এখন হাহাকার। চন্দননগরের বাড়ি, এলাকায় ভালো মেয়ে বলে পরিচিত ছিলেন বলছেন স্থানীয়রা। সকাল থেকে আমাদের প্রতিনিধি রানা রয়েছেন বাড়ির সামনে থেকে। কি করতেন ওই সুতন্দ্রা, এবং কবে বেরিয়েছিলেন, কবে ফিরে আসার কথা ছিল? হ্যাঁ অয়নদা, দেখো, এই যে সুতন্দ্রা চ্যাটার্জির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, যে অ্যাক্সিডেন্টটা মর্মান্তিক যেমন হয়েছে দুর্ঘটনা, সেই তোমার সেই রকম সেই খবর কিন্তু গ্রামে এইখানে চন্দননগরে এই নাড়ুয়া বাজার রায়পাড়াতে খবর আসা মাত্রই কিন্তু পুরো এলাকাটা কিন্তু শোকে একদম স্তব্ধ হয়ে গেছে। যেহেতু সুতন্দ্রা ছোটবেলা থেকে নাচ করতো, সেই জন্য সে একটা ড্যান্স একাডেমিও খুলেছিল বেশ কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে। পাশাপাশি সুতন্দ্রা বাবা 8 মাস আগে ক্যান্সারে তার মৃত্যু হয়েছিল। তার বাবাও কিন্তু সঙ্গীত জগতের লোক ছিল। ফলে তুমি বুঝতেই পারছো যে একমাত্র মেয়েই কিন্তু এখন সংসারের একটা ভরসা ছিল, যে এই সুতন্দ্রাই কিন্তু এই বিভিন্ন নাচের টিম নিয়ে গয়াতে কাল রাতে বেরিয়েছিল। একবার দেখি খবরটা পাওয়ার পরে তো আর নিজের মধ্যেই ছিলাম না। ওদের বাড়িতে ওর ঠাকুমা, ওর দিদা দুজনেই বয়স্ক মানুষ, সাথে ওর মা, 3 জনকে ওই দায়িত্ব নিয়ে সামলেছে। আমরাও গান বাজনা করি, ও করতো। আমাদের এটা কিন্তু হয়, জানেন তো, এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। আমরা রাত্রিবেলা বাড়ি ফিরি, যত্ন করে এনারা নিয়ে আসেন, তারপরেও আমাদের এটা সম্মুখীন হতে হয়। মদ খেয়ে রাত্রিবেলা জ্বালাতন করে, এটা তো ঘটেই। এটা যেন বন্ধ হয়। কিছু করার নেই, আমাদের প্রফেশন যাদের রাতে, তারা কি আমরা বেরোবো না, কাজ করব না? তারা তো কাজ করব। আর যেটা বলছিলাম, কয়েক মাস আগেই স্বামীকে হারিয়েছেন সুতন্দ্রার মা, এরপরে মেয়েকেও হারালেন। খারাপ অবস্থা, মানসিক দিক থেকে বিপর্যস্ত। দোষীদের একদম অবশ্যই শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন, তার মধ্যে এই ঘটনা, আমি অবশ্যই শাস্তি চাইছি। আর আমরা কথা বলেছিলাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি আশ্বাস দিচ্ছেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, দোষীদের শাস্তি হবেই। ঘটনার তীব্র নিন্দাও করলেন তিনি। যে ঘটনা ঘটেছে তার তো কিছু বলার আর জায়গাই নেই, খুবই লজ্জাজনকও বটে।
কিন্তু যারা ঘটিয়েছে তাদের এক্সাম্পলি পানিশমেন্ট যত দ্রুত সম্ভব করা উচিত, এবং পুলিশও নিশ্চয়ই সেই চেষ্টা করছে। আমরাও আমাদের পক্ষ থেকে যতদূর করার ঠিক ততদূরই যাব। এখন এমন একটা সময় এসেছে যখন আমাদের সঙ্গে এই ছেলেদের সঙ্গেও একইভাবে কাজটা করা দরকার হয়ে পড়েছে। উইমেন্স কমিশন বলে সাধারণভাবে মেয়েদের অ্যাওয়ার্ড করা হয়, মেয়েদের সেফটি নিয়ে কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে, এবং সেই কারণেই আমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোকে অ্যাড্রেস করি যেখানে কোয়েড কলেজ ছেলে মেয়েরা থাকে। তো সেটা আরো বেশি জোরদার করতে হবে। মানে আমরা এর থেকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমাদের পক্ষে তো আর কিছু করার থাকে না। এবার প্রশাসনকে আরো বেশি শক্ত হতে হবে, আরো মনিটরিং করতে হবে।